আর তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারার জল পিশাচি নিয়ে। তারপরে সে বানটির পা টেনে ধরে নদীতে নিয়ে যায়। রানীহাটি নামে একটি গ্রামে মাটির বাড়িতে দুই ভাই বোন মিলে বসবাস করত। অনেক ছোট বয়সে তারা তাদের বাবা মাকেই হারায়। দুই ভাই বোন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশুনো চালায়। একদিন সকালবেলা বানটির দিদি বাড়ির উঠানে কাঠ কাটছিল। তখন বানটি তার দিদিকে বলে, এ দিদি, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, যে কটা মাছ পাই তা নিয়ে বাড়িতে ফিরে আসবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসিস, আমাদের দুজনকে তো তৈরি হয়ে স্কুল যেতে হবে, তাই না? ততক্ষণ আমি এই কাঠগুলো কেটে ফেলি, কাল রবিবার তুই আর আমি গিয়ে হাটে বিক্রি করে আসবো। এই কথা বলে বানটি ছিপ হাতে নিয়ে নদীর দিকে চলে যায়। এরপর সে নদীর পাড়ে বসে জলে ছিপ ফেলে। যে কটা মাছ পাবো তার মধ্যে একটা মাছ দিদিকে ভেজে দিতে বলবো, স্কুল থেকে ফিরে মাছ দিয়ে ভাত খাবো, আর বাকি মাছগুলো হাটে বিক্রি করে দেবো, তাতে দুটো পয়সা রোজগার হবে। এই কথা ভাবতে ভাবতে বানটির ছিপে টান পড়ে। ছিপে টান অনুভব করতে করতে বানটি বুঝতে পারে তার ছিপে কোনো বড় মাছ আটকা পড়েছে। বাবারে বাবা, ছিপে কত বড় মাছ আটকা পড়েছে, ছিপটাকে কোনো রকম ভাবে হাত ফসকালে চলবে না। বানটির কথা শেষ হতেই নদীর জল তোলপাড় হতে শুরু করে। এমন দৃশ্য বানটি আগে কোথাও দেখেনি। আর ভয় পেয়ে বানটি তার হাত থেকে ছিপটা ফেলে দেয়, আর জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারার জল পিশাচি নিয়ে। বানটির পা ধরে টেনে নদীর জলে নিয়ে চলে যায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে, আমাকে বাঁচাও, দিদি বাঁচাও বাঁচাও। সেই নদীর গভীর জঙ্গলের মধ্যে আশেপাশে কেউ যে বানটি আর্তনাদ করতে করতে জলে ডুবে যায়। জল পিশাচিনী বানটিকে অনেক গভীরে নিয়ে চলে যায়। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ওদিকে তখন বানটির দিদি, ভাই তুই এখনো ফিরছে না, এতক্ষণ তো ওর ফিরে আসার কথা। ভাইকে বারবার বললাম যে কটা মাছ পাবি সে কটা নিয়ে ফিরে আসবি। স্কুলে যাওয়ার সময়ও পেরিয়ে গেল, আমার মনটা যেন কেমন যেন করছে। আমি যাই, ভাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। এরপর রানী নদীর পাড়ে এসে দেখে যে তার ভাই সেখানে নেই। সে আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। মনে মনে রানী খুব ভয় পেয়ে যায়। তার ভাইকে জোরে জোরে ডাকতে থাকে, ভাই ভাই ভাই, তুই কোথায় গেলি? আমার খুব চিন্তা হচ্ছে, বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেল। ঠিক তখনই রানীর চোখে পড়ে তার ভাইয়ের দুটো চটি নদীর জলে ভাসছে। এই দেখে তার মনটা যেন ছ্যাদ হয়ে ওঠে। তাই কোনো কিছু না ভেবে সে সাথে সাথেই নদীর জলে ঝাঁপ মারে। রানী নদীর জলে নিচে ডুব দিয়ে ভালো করে দেখার চেষ্টা করে। রানী তার ভাইকে কোথাও দেখতে পায় না। রানীর দম ফুরিয়ে আসে। সে শ্বাস নেওয়ার জন্য নদীর জলের উপর মাথা তুলে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই নদীর পাড়ে গাছের ডালে বসেছিল একটি টুনি পাখি। আমি জানি তোমার ভাই কোথায় আর কে তাকে নিয়ে গেছে। বলো টুনি পাখি, আমার ভাই কোথায়, কে নিয়ে গেছে? তোমার ভাই এই গাছের গোড়াতেই বসে ছিপ ফেলছিল, কিন্তু হঠাৎ তখনই জলের মধ্যে থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর পিশাচিনী। তাকে তার পা টেনে নিয়ে জলের মধ্যে চলে যায়, কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না। তুমি আমার ভাইকে বাঁচাতে পারলে না টুনি পাখি? আমার ভাই ছাড়া যে আমার এই কেউ নেই পৃথিবীতে, এখন আমি কি করব? আমি তো ছোট্ট টুনি পাখি, তাকে বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচানো পারতাম না। তাই তো গাছের ডালে বসে আছি, যাতে কেউ তাকে খুঁজতে খুঁজতে এলে এই খবরটা দিতে পারি।
পাখি, এখন আমি কি করে নদীর গভীর থেকে আমার ভাইকে নিয়ে বাঁচিয়ে ফিরে আসবো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে জলের নিচে জাদু শক্তি শ্বাস নেওয়ার প্রয়োগ করছি। তুমি জলের নিচে যতক্ষণ খুশি থাকতে পারবে, একটু কষ্ট হবে না। এই কথা বলে টুনি পাখি রানীকে আশীর্বাদী জাদু শক্তি প্রয়োগ করে। তারপরে রানী জলের গভীরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভিন্ন রাজ্য। চারিদিকে জলজ জীব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জল পিশাচিনী ও তার ভাইকে দেখতে পাচ্ছে না। রানী কিছুটা আরো এগিয়ে যেতেই ক্ষীণ আর্তনাদের শব্দ শুনতে পায়। সে আওয়াজ অনুসরণ করেই যেতেই সে দেখতে পায় একজনকে বন্দি অবস্থায়। তারপর রানী তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আপনাকে তো দেখে আমার মতো মানুষে মনে হচ্ছে। আপনাকে এখানে কে বন্দি করে রেখেছে? আমি একদিন জঙ্গলে নদীর পাড়ে বসেছিলাম, তখনই জল পিশাচিনী আমাকে টেনে নিয়ে আসে। যখনই সে জানতে পারে যে আমি প্রকৃতি দেবী, আমার কাছে জাদু শক্তি আছে, তখনই সে আমার জাদুদণ্ড কেড়ে নিয়ে তার গুহায় চলে যায়। আমার ভাইকেও সে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি জানো আমার ভাইকে কোথায় রেখেছে? আমি জানি তোমার ভাই এখন কোথায়, এটাও বুঝতে পেরেছি যে তোমার ভাইকে কেন টেনে নিয়ে এসেছে। আচ্ছা রানী, তুমি জলের নিচে অবাধ শ্বাস কি করে নিতে পারছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? গাছের ডালে একটি টুনি পাখি বসেছিল, সেই আমাকে এই জাদু শক্তি প্রদান করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আর দেরি করো না, তোমার ভাইকে ওই তার গুহায় নিয়ে গিয়েছে। তুমি সেখানে গিয়ে খুব সাবধানে আমার জাদুদণ্ডটি খুঁজে নিয়ে আমার কাছে ফিরে আসবে। এরপর রানী জল পিশাচিনীর গুহায় প্রবেশ করতেই সে দেখতে পায় তার ভাইকে বন্দি করে রেখেছে আর পিশাচিনী ঘুমাচ্ছে। তারপর সে লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রকৃতি দেবীর জাদুদণ্ডটি তুলে নেয়। তারপর, তুই আমার গুহায় কি করে এলি? তুচ্ছ মানব, তুইও দেখি মায়াবী শক্তির অধিকারী। ওই জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। এই কথা বলে জল পিশাচিনী তাড়া করে তার পিছু নিতে থাকে। রানীও তাড়াতাড়ি করে জাদুদণ্ড প্রকৃতি দেবীর হাতে তুলে দেয়। তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মুক্ত হয়ে যায় আর জল পিশাচিনীকে দেখে বলে, জল পিশাচিনী, তোর সময় শেষ, এবার নিয়ে তবে। প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে জল পিশাচিনীকে বন্দি করে, আর নড়তে পারে না। তারপর প্রকৃতি দেবী রানীর ভাইকে গুহা থেকে উদ্ধার করে। তারা তিনজনে নদীর জলের উপরে উঠে আসে। তারপর প্রকৃতি দেবী টুনি পাখিকে বলে, ধন্যবাদ টুনি পাখি, আমি ডুবে যাওয়ার আগে তোমাকে যে জাদু শক্তি দিয়ে গিয়েছিলাম তা তুমি যথাযথ প্রয়োগ করেছো, আমাদের সকলকে বাঁচিয়েছো। ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে নিয়ে জলের উপরে চলে আসে। মণিমালা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি এক্ষুনি বৈদ্য মশাইকে ডেকে আনছি। আমার মনে হয় আমি আর বাঁচবো না হীরকুমার। তুমি বিশেষের খেয়াল রেখো। আমি আমার মেয়েদের নামও ঠিক করে রেখেছি, করি আর রবি। আর আমার জাদু মুক্ত তোমার প্রয়োজনে ব্যবহার করো। মণিমালা, কি হলো তোমার? কথা বলো। আমাদের তুমি অসহায় করে এভাবে চলে গেলে মণিমালা। মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে। হীরকুমার তাদের কিছুতেই কান্না থামাতে পারে না। এমন সময় হীরকুমারের মা সেখানে আসে। বাবা, তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না। আমি বলি কি, তুই আবার একটা বিয়ে কর। এ কি বলছো মা? কে এমন আছে যে আমার এই দুই মেয়ের দায়িত্ব নিতে পারে? তুই কোনো চিন্তা করিস না, আমার সন্ধানে ভালো একটা পাত্রী আছে, তার নাম শামুকমালা। ঠিক আছে মা, তুমি যা ভালো ভাবো তাই করো। এর
কিছুদিন পর শুভ মুহূর্তে হীরক কুমারের মা শামুকমালার সাথে তার বিয়ে দেন। শামুকমালা, আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো, ওরা যে আমার প্রাণ। তুমি কিছু চিন্তা করো না, আমি ওদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন খাবার আনতে যাচ্ছি, তুমি ওদের উপর নজর রেখো। এই কথা বলে হীরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায়। তখন শামুকমালা মনে মনে বলেন, শুনেছি হীরক কুমারের আগের স্ত্রী ছিল জাদু মুক্তের অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী জাদু মুক্ত ছিল। সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছে আছে। চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে। আর দেরি নয়। কিছুক্ষণ পরে হীরকমালা খাবার নিয়ে ফিরে আসতেই শামুকমালা তাকে বলে, আচ্ছা হীরক কুমার, মণিমালার কাছে শুনেছি একটা মায়াবী জাদু মুক্ত ছিল, সেটা কি এখন তোমার কাছেই আছে? হ্যাঁ, আমার কাছেই আছে, আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি। ওটা তো একটা মায়াবী মুক্ত, ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো। আচ্ছা, মুক্তটা কি দেবে আমাকে হীরক কুমার? না শামুকমালা, ওটা আমার মণিমালার একমাত্র স্মৃতি, ওটা আমি কাউকে দিব না। শোনো শামুকমালা, আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি, তুমি রবি আর করিকেও খেয়াল রেখো। আমি আসছি, কেমন? এই কথা বলে হীরক কুমার সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর করি আর রবি যখন খিদের জ্বালায় কাঁদতে থাকে, ওহ, আবার কান্না শুরু হলো। এই দুই সৎ মেয়ের আমি আর খেয়াল রাখতে পারবো না। এমনিতে তো আমি জাদুমুক্ত পেলাম না, তার উপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখো যত্ন রাখো, আমি পারবো না। এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কাঁদতে থাকে। আর এই সমস্ত ঘটনা নদীর ওপর হেলে থাকা তাল গাছের উপর বসে বসে দেখছিল এক ডাইনি। আহারে, কি নিষ্ঠুর! বাচ্চাগুলিকে না খেয়ে দিয়ে চলে গেল। খিদের জ্বালায় তো বাচ্চাগুলি খুব কষ্ট পাচ্ছে, আমি বরং গিয়ে বাচ্চাগুলোকে খেয়ে দিয়ে আসি। শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাইনি নদীর জলে নিচে আসে আর বাচ্চা দুটোকে খাওয়ায়। খাওয়া হয়ে গেলে বাচ্চা দুটোকে ঘুমিয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায়। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। আজব ব্যাপার তো, এই বাচ্চাগুলো দিব্যি আছে, আমি তো এদের খাওয়াই না, যত্ন করি না, তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না। এরা তো বেঁচে থাকলে আমি তো জাদুমুক্ত কিছুতেই পারবো না। আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে। কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে। এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে। তুমি কিছু তো একটা উপায় বের করো কালনাগ, আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্তটা পেতেই হবে। তুই একদম চিন্তা করিস না, আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি, তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে। তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন ডাইনি বলে, কি কাণ্ড! বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে। এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি, আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে জলের উপরে নিয়ে চলে আসে। তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে। আর করি আর রবিকে নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে, ডাইনি, এরা কারা গো? কোথা থেকে মানব সন্তানের জীবিত বাচ্চাকে নিয়ে আনলে? এরা আমার নিজের সন্তানের মতো, তাদের সৎমা খুবই নিষ্ঠুর, তার হাতে এদের প্রাণ পর্যন্ত দিতে বসেছিল, তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমরাও না হয় এই দুই কন্যাকে আজ থেকে দেখাশোনা করব।
তারপর সব ডাইনিরা মিলে দুই বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে। অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হীরকমালা যখন বাড়ি ফেরে শামুকমালা তাকে জানায় যে করি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হারিয়ে গেছে। আর এই কথা শুনতেই এটা কি করে সম্ভব? আমি তো ওদেরকে ভালো করে তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম। আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে প্রবেশ করব না। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায়। এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায়। এই বোন, চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস, চল ছিপে করে খুব মাছ ধরবো আর অনেক মজা হবে। ওদিকে তখন হীরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করি আর রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো গেল আমি কিছুই বুঝতে পারছি না। করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গৃহে ফিরবো না। তাছাড়া আমি এই জলরাজ্যেই থাকতে পারছি না। আমি বরং জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এই কথা বলে হীরক কুমার তার জাদু মুক্তির সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষধর সাপে কামড়ায়। আর সাথে সাথেই হীরক কুমারের জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই রবি, এই জঙ্গলে কে এমন করে এভাবে চিৎকার করে রাখলো? হ্যাঁ, চল তো গিয়ে দেখি। করি আর রবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গিয়েছে। এ কি, এই মানুষটাকে তো বিষধর সাপে কামড়িয়েছে। আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। হ্যাঁ, মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু শক্তি নিয়েই জন্মিয়েছি। সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না? তারপর রবি আর করি জাদু মুক্তের সাহায্যে হীরক কুমারের থেকে সমস্ত বিষ নামিয়ে দেয়। আর সাথে সাথেই হীরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব রূপে ফিরে আসে। এ কি, আমি এখনো বেঁচে আছি? তোমরা কারা? তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো? হ্যাঁ, আমরা জাদু করেই তোমার শরীর থেকে বিষ নামিয়েছি। আমরা দুই বোন রবি আর কুড়ি। আমরা এই জঙ্গলে থাকি, কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ, এই জঙ্গলে কি করছো? কি বললে? তোমাদের নাম রবি আর করি? তোমরা এই জঙ্গলে থাকো? এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে। এই হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা। তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্য ঘুরে দেখতে পারো। ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে, কখনো নয় হীরক কুমার, রবি করি জলরাজ্যে ফিরে গেলে আবার তাদের প্রাণ সংসার হতে পারে। আমি সেটা হতে দিতে পারি না। এ কি, তুমি তো এক ডাইনি, এইসব কথা বলছো কি করে? তুমি আমাকে চিনলে কি করে? তারপর ডাইনি হীরক কুমারকে অতীতের সব কথা খুলে বলে। আর সব কথা শুনে হীরক কুমার বলে, তার মানে এরাই আমার হারিয়ে যাওয়া রুবি আর করি। ডাইনি, আমাদের মেয়েকে নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও। আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুকমালাকে উপযুক্ত শাস্তি দেব। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে রুবি আর করিকে নিয়ে তার জলরাজ্যে ফিরে যায়। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।